প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা জারণ বিজারণের গাণিতিক সমস্যা নিয়ে আমরা আরেকটা ক্লাস আলোচনা করতে যাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো আছো এবং এই ক্লাসের প্রস্তুতি তোমাদের রয়েছে। তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসে আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, জারণ বিজারণ বিক্রিয়ার গাণিতিক সমস্যা এগুলা পর্যায়ক্রমে আমাদের আরও কয়েকটা ক্লাস হয়তো বা করতে হবে। তো আজকে আমরা দুইটি সমস্যা নিয়ে আমরা আজকে আবার আলোচনা করব। তোমরা একটু দেখো, বোর্ডের দিকে তাকিয়ে দেখো যে দুইটি সমস্যার কথা আমরা এখানে লিখেছি, যে দুইটি সমস্যার সমাধান করব আমরা। 2.4 গ্রাম ফেরাস সালফেটকে সালফিউরিক অ্যাসিডের দ্রবণে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে গণনা করো। আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা দুইটি প্রবলেম প্রথমে খাতার মধ্যে লিখে নিবে তড়িৎ গতিতে। আমি যতক্ষণ যেভাবে বলছি তাতে তোমাদের এই প্রবলেমটা লিখতে অসুবিধা হওয়ার কথা না, এতক্ষণে হয়তো বা লেখা হয়ে গেছে। 2 নম্বর প্রবলেমটা দেখো। 100 সেন্টিমিটার কিউব ফেরাস সালফেটের অম্লীয় দ্রবণকে সম্পূর্ণরূপে টাইট্রেট করতে 0.1 মোলার 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট এর 50 সেন্টিমিটার কিউব প্রয়োজন হলে 100 সেন্টিমিটার কিউব ফেরাস সালফেট দ্রবণে আয়রনের পরিমাণ কত গণনা করো। নিশ্চয়ই তোমরা আমার কথা শুনেছো এবং তোমরা বোর্ডের মধ্যে তা স্পষ্ট দেখতে পেয়েছো এবং আমার বিশ্বাস তোমরা খাতার মধ্যে সেটা লিখে ফেলছো, কারণ একটু পরেই আমার প্রবলেমগুলো সমাধান করার জন্য এটাকে আমাকে মুছে ফেলতে হবে। তাহলে আমি এখন মুছে ফেলবো দুইটা প্রবলেমই। যদি কেউ লিখতে না পারো, যেহেতু ভিডিওটা তোমার সামনে আছে, এটাকে হোল্ড করে দিয়ে তুমি তোমার মতন করে একটু সময় নিয়ে তুমি লিখে নিতে পারবা। ওকে, তাহলে আমরা দুইটা প্রবলেম মুছে নিয়ে আমরা প্রথমটার সমাধান করতে যাচ্ছি। রাইট? ওকে, থ্যাংক ইউ। তার ফাঁকে একটু বলে রাখি, তোমাদের যে প্রিটেস্ট পরীক্ষা হবে, প্রিটেস্ট পরীক্ষা জৈব রসায়ন এবং এই যে পরিমাণগত রসায়ন দুইটি চ্যাপ্টার, এই দুইটি চ্যাপ্টার থেকে 20টা করে 40টা এমসিকিউ প্রশ্ন থাকবে। রাইট? এবং দুটি সিকিউ প্রশ্ন থাকবে। এটা জৈব রসায়ন থেকে একটি সিকিউ প্রশ্ন এবং জারণ বিজারণ মানে পরিমাণগত রসায়ন থেকে একটি প্রশ্ন থাকবে। এটাই আমাদের প্রিটেস্ট পরীক্ষার সিলেবাস। আশা করি তোমরা সিলেবাস নিয়ে তোমাদের যে উদ্বেগ রয়েছে সেটাও তোমাদের কেটে যাবে, সেভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। 20টা এমসিকিউ পরিমাণগত রসায়ন থেকে, 20টা এমসিকিউ জারণ জৈব রসায়ন থেকে, একটা সিকিউ পরিমাণগত রসায়ন থেকে, বেসিক্যালি জারণ বিজারণ বিক্রিয়ার উপরে। রাইট? জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ, গাণিতিক সমস্যা, এগুলো নিয়ে। আর আরেকটি প্রবলেম থাকবে, সিকিউ প্রশ্ন থাকবে জৈব রসায়ন থেকে। প্রথম প্রশ্নটা ছিল যে 2.4 গ্রাম ফেরাস সালফেটকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রয়োজন হয়। তাহলে 1 নম্বর প্রশ্নের সমাধান আমরা করতে যাচ্ছি। তাহলে অবশ্যই প্রথমে এই বিক্রিয়াটির সমতাকৃত সমীকরণ তোমাকে আগে লিখে নিতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই হচ্ছে আমাদের বিক্রিয়ক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড। নিশ্চয়ই তোমরা কিভাবে স্পট সমতাকরণ করতে হয় অনেকগুলো ক্লাস আমরা করেছি। তোমরা যদি অনুধাবন করে থাকো তাহলে এটা করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য formula of product correctly. You have to write down correct formula of every product. পটাশিয়ামের একটি প্রোডাক্ট হবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজের একটি প্রোডাক্ট হবে ম্যাঙ্গানাস সালফেট, আয়রনের প্রোডাক্ট হবে, এটা ফেরাস ফর্মে আছে, ইট উইল বি কনভার্টেড টু ফেরিক সালফেট।
প্লাস পানি। এই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার ফেরিক সালফেট, আমাদের প্রোডাক্ট। এখন নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে বিক্রিয়া ব্যালেন্স করার স্টাইলটা কি, বিক্রিয়া ব্যালেন্স করার কৌশলটা, মেকানিজমটা কি হবে, যে জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করে, বিজারক কয়টা ইলেকট্রন ত্যাগ করে, হ্যাঁ, সেটাকে ব্যালেন্স করা। এটা 5টা ইলেকট্রন গ্রহণ করে, আর ফেরাস সালফেটটাকে আসে একটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন ব্যালেন্স করতে হয় কিভাবে? জোড় সংখ্যায়, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে জোড় সংখ্যায়। তাহলে এটাকে তুমি 2 দ্বারা গুণ দাও, তাহলে 2 অণু 5 দুগুণা 10টা ইলেকট্রন গ্রহণ করবে। আর এখান থেকে যেহেতু প্রতি অণু থেকে একটা করে ইলেকট্রন আসে, তাহলে আমাকে ফেরাস সালফেট লিখতে হবে 10 অণু। তাহলে 10 অণু থেকে আমি পাবো 2টা ইলেকট্রন। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 2 অণু গ্রহণ করবে 5 দুগুণা 10টা ইলেকট্রন। তাহলে জারক এবং বিজারকের ব্যালেন্স হয়ে গেল। এখন সালফিউরিক অ্যাসিড কয়টা হবে এটা হিসাব করার আগে তোমাকে হিসাব করতে হবে হোয়াট নাম্বার অফ মলিকুল অফ ওয়াটার উইল বি ক্রিয়েটেড, ফর্ম, কয়টি পানির অণু সৃষ্টি হবে। তো পানির অণু সৃষ্টি হবে, এটা কিসের ভিত্তিতে আমরা হিসাব করি, যে পানিতে যে অক্সিজেনটা আছে, দিস অক্সিজেন ইজ অলওয়েজ কামিং ফ্রম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে কয়টা পারম্যাঙ্গানেটে কয়টা অক্সিজেন আছে? 4 দুগুণে 8টা। তাহলে আমার 8টা পানি তৈরি হবে। 8টা পানি মানে 8 দুগুণা 16টা হাইড্রোজেন। তাহলে আমার 16টা হাইড্রোজেন থাকবে সালফিউরিক অ্যাসিডের মধ্যে। দ্যাট মিনস তোমাকে 8 অণু সালফিউরিক অ্যাসিড দিতে হবে। তাহলে বাঁ দিকে কিন্তু ব্যালেন্সড হয়ে গেছে, ডান দিকে ব্যালেন্স করে ফেলো। এখানে 2 অণুর মধ্যে আছে 2টা ম্যাঙ্গানিজ, তাহলে তুমি এখানে 2টা ম্যাঙ্গানিজ দিয়ে দাও। এখানে 10টা আয়রন আছে, এখানে তুমি 5টা দিয়ে দাও। এটাই হচ্ছে এই বিক্রিয়ার সমতাকৃত জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ। তাহলে সমীকরণ থেকে দেখা যায়, তুমি লিখবা সমীকরণ থেকে দেখা যায়, সমীকরণ থেকে দেখা যায় বা পাওয়া যায় 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমতুল্য 10 মোল ফেরাস সালফেট। অর্থাৎ এটা 2 অণুর সাথে বিক্রিয়া করতেছে 10 অণু, তার মানে 2 মোলের সাথে বিক্রিয়া করবে এটা 10 মোল। অতএব 1 মোল KMnO4 সমতুল্য 5 মোল ফেরাস সালফেট। রাইট? প্রশ্নের মধ্যে বলা আছে যে এটার পরিমাণ দেওয়া আছে 2.4 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করার জন্য তোমার কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে। এই হিসাবটা করার জন্য এটা কি লাগবে, এটা আণবিক ভর বের করতে হবে, এটা আণবিক ভর বের করতে হবে। ওকে, তাহলে এটা আণবিক ভর বের করার জন্য সবগুলো উপাদানের পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে আণবিক ভর। পটাশিয়ামের পারমাণবিক ভর 39.1, ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর 54.94 যোগ অক্সিজেন আছে কয়টা? 4টা, একটার ভর কত? 16 × 4 সমান হবে 158.04, 158.04। ওকে, তাহলে এদিকে হিসাব করে ফেলো 5 × আয়রনের হচ্ছে 55.85, সালফারের 32, আয়রনের পারমাণবিক ভর 55.85, সালফারের পারমাণবিক ভর 32, অক্সিজেনের পারমাণবিক ভর 16 × 4। তাহলে এটাকে গুণন দিলে কত হবে? 5 × 151.85, 5 × 151.85। অর্থাৎ এই 5 ×
9.85 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করার জন্য প্রয়োজন হচ্ছে 158.04 গ্রাম আয়রন। তুমি বুঝতে পেরেছো এখন? তাহলে আমরা এখন ঐকিক নিয়মে আমাদের প্রবলেমটা সমাধান করে ফেলব। অর্থাৎ 5 ইন্টু 151.85 গ্রাম ফেরাস সালফেট জারিত হয় 158.04 গ্রাম দ্বারা। কে লিখেছে দেখো, এই যে 5 ইন্টু 151.58 গ্রাম, 5 ইন্টু 151.85 গ্রাম ফেরাস সালফেট জারিত হয় 158.04 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা। এই যে এইখান থেকে আমরা হিসাব করলাম। অতএব তোমার প্রশ্নে দেওয়া ছিল 2.4 গ্রাম ফেরাস সালফেট জারিত হয় 158.04 ইন্টু 2.4 ডিভাইডেড বাই 5 ইন্টু 151.85। এটা ক্যালকুলেশন করলে আসবে এত গ্রাম KMnO4। এটাই অ্যান্সার। ক্যালকুলেশন করলে আসবে 0.5 গ্রাম 0.5 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অর্থাৎ প্রশ্নের মধ্যে যেটা ছিল 2.4 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করার জন্য কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকবে, দ্যাট ইজ দ্য ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দ্যাট মিনস 0.5 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ রিকোয়ার্ড টু অক্সিডাইজ 2.4 গ্রাম ফেরাস সালফেট। অর্থাৎ 0.5 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা 2.4 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করা যাবে। দ্যাট ইজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন প্রবলেম। আমরা এখন দ্বিতীয় প্রশ্নের সমাধানে যাচ্ছি। আশা করি তোমরা লিখে ফেলছো। এটা সাথে সাথে কিন্তু লিখে ফেলবা। কেউ যদি লিখতে অসুবিধা হয় তাহলে তোমার ভিডিওটা তোমার কাছে যেহেতু আসে, এটা তুমি একটু আঁকপিস করে পরবর্তীতে তোমার কাছেই তো আছে, এটাকে একটু হোল্ড করবা, সামনে যাবা পিছনে যাবা, তুমি তোমার মতন করে লিখে ফেলতে পারবা। 2 নম্বর প্রবলেম নিশ্চয়ই তোমাদের খাতার মধ্যে লেখা আছে, একটু চোখ বলে নিতে পারো। সেই প্রশ্নটার মধ্যে ছিল যে 100 সেন্টিমিটার কিউব ফেরাস সালফেটের অম্লীয় দ্রবণকে সম্পূর্ণরূপে টাইট্রেট করতে 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের 50 সেন্টিমিটার কিউব প্রয়োজন হলে 100 সেন্টিমিটার কিউব ফেরাস সালফেট দ্রবণে আয়রনের পরিমাণ কত? তাহলে এই প্রশ্নটা সমাধান করার জন্য তোমার ব্যালেন্সড সমীকরণ লাগবে। অর্থাৎ এটা এখানেও আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ আগে লিখে নিব। তাহলে তোমরা প্রথমেই লিখবা যে সংশ্লিষ্ট জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ নিম্নরূপ। এই কথাটা লিখে তুমি বিক্রিয়াটা লিখে দিবা। আমি কথাটা বললাম, আমি লিখলাম না কথাটা, তোমরা কথাটা লিখবা এবং বিক্রিয়াটি আমি লিখে দিচ্ছি। প্রশ্ন অনুসারে আমাদের বিক্রিয়ক পদার্থ হচ্ছে এই পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য কারেক্ট ফর্মুলা অফ এভরি প্রোডাক্ট অফ দিস রিয়াকশন। তাহলে পটাশিয়ামের একটি প্রোডাক্ট হবে, পটাশিয়াম থেকে আসবে পটাশিয়াম সালফেট। ক্রোমিয়ামের একটি প্রোডাক্ট হবে, ক্রোমিয়াম থেকে আসবে ক্রোমিয়াম সালফেট। আয়রনের একটি প্রোডাক্ট হবে, ফেরাস থেকে আসবে ফেরিক সালফেট।
ferric sulfate, and fourth product will be product water. এখন আমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার ওই মূল কনসেপ্টটা কিন্তু ওইটাই যে জারক কয়টা ইলেকট্রন গ্রহণ করলো, বিজারক কয়টা ইলেকট্রন ত্যাগ করলো। তো ফেরাস সালফেট থেকে তো তুমি এটা বিজারক পদার্থ, ফেরাস সালফেট থেকে একটা ইলেকট্রন পাই আমরা জানি। আর পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 6টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এটা 6টা ইলেকট্রন গ্রহণ করার জন্য আমার এখান থেকে 6টা ইলেকট্রন পেতে হবে। তাহলে আমাদের ফেরাস সালফেট দিতে হবে 6 অণু, কারণ প্রতি অণু ফেরাস সালফেট থেকে পাচ্ছি একটা ইলেকট্রন। তাহলে আমার প্রয়োজন হচ্ছে 6টা ইলেকট্রন। দিস 6 নাম্বার অফ ইলেকট্রন উইল বি অ্যাকসেপ্টেড বাই পটাশিয়াম ডাইক্রোমেট বিকজ দিস ওয়ান ইজ অক্সিডাইজিং এজেন্ট। সুতরাং এটা যে গ্রহণ করবে 6টা ইলেকট্রন, দিস ইলেকট্রন উইল বি কামিং ফ্রম রিডিউসিং এজেন্ট ফেরাস সালফেট অ্যান্ড ওয়ান ফেরাস সালফেট উইল গিভ 1 ইলেকট্রন। তাহলে আমার 6টা ইলেকট্রন দরকার, এই জন্য আমার ফেরাস সালফেট লাগবে 6 অণু। এখন আমার লাগবে সালফিউরিক অ্যাসিডের ব্যালেন্স করতে হবে। বিফোর ব্যালেন্সিং সালফিউরিক অ্যাসিড, মলিকুল অফ সালফিউরিক অ্যাসিড, ইউ হ্যাভ টু ক্যালকুলেট হোয়াট নাম্বার অফ ওয়াটার মলিকুল উইল বি প্রডিউস, মানে কয়টি পানির অণু তৈরি হবে সেটা আগে হিসাব করতে হবে। তো পানির অণু তৈরি হবে কিসের ভিত্তিতে আমরা হিসাব করি? এই অক্সিজেনের ভিত্তিতে। এই অক্সিজেনটা, পানির অক্সিজেন কোথা থেকে আসে? দিস অক্সিজেন ইজ অলওয়েজ কামিং ফ্রম অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ। যেমন আগেরটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসে, এটা আসবে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে। এখানে কয়টা অক্সিজেন আছে? 7। তাহলে আমার এখানে 7 অণু পানি হবে, 7 অণু পানি। তাহলে কয়টা হাইড্রোজেন হলো? 14টা। তাহলে এখানে যদি তুমি 7 দাও তাহলে 7 গুণা 14টা হাইড্রোজেন। তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে 14টা হাইড্রোজেন। তাহলে বাঁ দিকে 14টা হাইড্রোজেন, ডান দিকে 14টা হাইড্রোজেন, ব্যালেন্সড হয়ে গেল। এখন আমরা কি ব্যালেন্স করব? পটাশিয়াম বাঁ দিকে 2টা ছিল, এখানে দেখো 2টা আছে, 2 অণু এক অণুর মধ্যে। ক্রোমিয়াম 2টা ছিল, এক অণুর মধ্যে 2টা ক্রোমিয়াম আছে। শুধুমাত্র এখানে দেখো 6টা আয়রন আছে, এখানে আছে 2টা। তাইলে আমরা এখানে যদি 3 দিয়ে দেই তাহলে আমার আয়রনে ব্যালেন্সড হয়ে গেল। এটাই হচ্ছে স্পট সমতাকরণের কৌশল। এটা যারা ভালো বুঝবে তারা ভালো ছাত্র, তারা মনোযোগী ছাত্র। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো এবং মনোযোগী। তাহলে এগুলা খুব সহজেই দেখো, এগুলা মুখস্থ করার কোনো সুযোগ নাই। তুমি হিসাব করতেছো, দেখো আমার চেয়ে তোমরা যদি একটু মনোযোগী হও, একটু যদি কনসেন্ট্রেশন দাও, তাহলে ওদের দেখবে আমার চেয়ে আরও দ্রুত গতিতে তোমরাও এটা সমাধান করে ফেলতে পারবে। ওকে, তাহলে আমরা চলে যাই। এখন আমাদের যেটা করতে হবে যে ফেরাস সালফেটের 100 সেন্টিমিটার কিউব ফেরাস সালফেট আছে, তাতে আয়রনের পরিমাণ কত সেটা যদি বের করতে হয়, তাহলে এই ফেরাস সালফেট দ্রবণের 100 সেন্টিমিটার কিউব ফেরাস সালফেট দ্রবণের ঘনমাত্রা কত সেটা তোমাকে আগে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এইখানে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কিভাবে যেতে হবে? টাইট্রেশনে যেতে হবে। তাহলে তুমি এখানে লিখবা জারণ, বিজারণ, টাইট্রেশন প্রক্রিয়ার গণনার উপযোগী সমীকরণ। এই কথাটুকু তুমি লিখে নাও। আমি যে কথাটা বলছি তুমি দেন লিখে নাও। জারণ, বিজারণ, টাইট্রেশন প্রক্রিয়ার গণনার উপযোগী সমীকরণ। ওকে, লিখে তুমি লিখবা V1S1 ইকুয়াল টু V2S2, অর্থাৎ এটা জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রা সমান বিজারকের আয়তন ইন্টু বিজারকের ঘনমাত্রা। তোমাদের নিশ্চয়ই এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে জারক আর এটা হলো বিজারক। তাহলে জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রা সমান বিজারকের আয়তন ইন্টু বিজারকের ঘনমাত্রা। এটা লেখার পরে আমরা কি করি? আমরা এটাকে গুণন দিই, জারকের অংশকে গুণন দিই বিজারকের মূল সংখ্যা দ্বারা 6 দ্বারা, আর বিজারকের অংশকে গুণন দেই জারকের মূল সংখ্যা দ্বারা। জারক যেহেতু একটা, সুতরাং যা আছে তাই থাকবে। ওকে, এখন আমার এখানে এই মানগুলো কোনটার মান কত সেটা আমাকে বসাতে হবে। বসে ক্যালকুলেশন করে ফেরাস সালফেট দ্রবণের ঘনমাত্রা কত সেটা আগে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে এটা আমি মুছে ফেললাম। তুমি লিখবা জারকের আয়তন, এখানে সাজাও। V1 জারক কি? পটাশিয়াম ডাইক্রোমেট। কতটুকু লাগবে বলছে? 50 সেন্টিমিটার কিউব। জারকের ঘনমাত্রা S1
পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা S1 কত সেটা দেওয়া আছে 0.1 মোলার। ওকে, এখন লিখবা বিজারকের আয়তন। V2 ফেরাস সালফেট হচ্ছে বিজারক, সেটার আয়তন কত দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব। 100 সেন্টিমিটার কিউব। বিজারকের ঘনমাত্রা S2 কত ওয়াট। ওকে, তাহলে এই মানগুলো দেখো, এখানে তোমার S2 এর মানটা বের করতে হবে, বাদ বাকি সবগুলোর মান দেওয়া আছে। তাহলে এগুলো আমরা সাজিয়ে নিই আগে। তাহলে আমরা এখান থেকে লিখব S2 সমান হচ্ছে 6V1 S1 ডিভাইডেড বাই V2। 6 V1 কত 50 ইন্টু S1 কত 0.1 ডিভাইডেড বাই V2 সমান কত 100। এটা ভাগ করে দেখো, ক্যালকুলেশন করে দেখো এটার মানটা কত আসে। এটা আমার করা নাই, তোমরা একটু ক্যালকুলেশন, আমি ক্যালকুলেটর দিয়ে আমি গণতেছি, তোমরাও সাথে সাথে ক্যালকুলেটর দিয়ে গুনে নাও। 6 ইন্টু 50 ইন্টু 0.1 ইকুয়াল টু ভাগ 100, 0.3 মোলার। এটা হচ্ছে ফেরাস সালফেট দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এটা 0.3 মোলার। ওকে, তার মানে দাঁড়াচ্ছে যে তোমার ফেরাস সালফেটের আয়তন ছিল 100 সেন্টিমিটার কিউব, আর ফেরাস সালফেট দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.3 মোলার। তাহলে 100 সেন্টিমিটার কিউব 0.3 মোলার ফেরাস সালফেট দ্রবণে আয়রন কতটুকু আছে, দ্যাট শুড বি ক্যালকুলেট। বোঝা গেছে কথাটা? 100 সেন্টিমিটার কিউব 0.3 মোলার ফেরাস সালফেট দ্রবণে কতটুকু আয়রন আছে সেটা আমাদেরকে গণনা করতে বলছে। সেটা আমরা গণনা করতে পারি, আমাদের একটা ফর্মুলা আছে, আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব 1 মোলার ফেরাস সালফেট দ্রবণে আয়রন আছে 55.85 গ্রাম। তাইলে আমরা মূল ক্যালকুলেশনে যাচ্ছি। ফাইনাল ক্যালকুলেশন, হ্যাঁ, what amount of iron is present in 100 centimeter cube ferrous sulfate solution, হ্যাঁ, সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাইলে আমরা জানি, তুমি লিখবা আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব 1 মোলার ফেরাস সালফেট দ্রবণে Fe সমান, এটা যেহেতু 1 মোলার, তার মানে ফেরাস সালফেট আছে 1 মোল। তো ফেরাস সালফেটে 1 মোলের মধ্যে আয়রন আছে কতটুকু, 1 মোল মানে তার আণবিক ভর যতটুকু তত। যে আণবিক ভরের মধ্যে আয়রন আছে কতটুকু, আয়রনের পারমাণবিক ভর যা আছে তা 55.85। তাহলে লিখবা 55.85 গ্রাম। অতএব আমাদের প্রশ্নে দেওয়া ছিল কতটুকু ফেরাস সালফেট 100 সেন্টিমিটার কিউব, কত মোলার 0.3 মোলার ফেরাস সালফেট দ্রবণে আয়রন সমান। তাহলে তুমি এখানে সবগুলা মান সাজাও, 55.85 ইন্টু 100 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 1000। দেখো ক্যালকুলেশন করে এই মানটা আসবে 0.5 গ্রাম আয়রন। এটা ক্যালকুলেশন করে দেখো। সরি, এটা আসবে না 1.5
6755 গ্রাম আয়রন। এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট, মানে আয়রনের পরিমাণ 1.6755 গ্রাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে দুটি সমস্যার সমাধান আমরা করলাম, দুইটা সমস্যার সমাধান তোমরা দেখতে পেরেছো। আর অবশ্যই এটা প্রথমে আমার ইউটিউব চ্যানেল ডক্টর রশিদ কেমিস্ট্রি স্কুল, এই ইউটিউব চ্যানেলের মধ্যে থাকবে। সেটা তোমরা পরবর্তীতে সেখান থেকেও দেখতে পারবে, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। ইনশাল্লাহ তোমরা একটু সিরিয়াসলি প্রস্তুতি নিলে তোমাদের পরীক্ষার একটা ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ।